আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে হিজবুল্লাহ, তেল আবিবের কেন্দ্রস্থলে হামলা চালাবে ঘোষণা শেখ নাঈম কাসেমের। জানিয়ে দেব ইসরায়েলে মার্কিন অস্ত্র বিক্রি ঠেকানোর চেষ্টা ব্যর্থ হল সিনেটে। এরপরে রয়েছে ইউক্রেন যুদ্ধ বন্ধ ও গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন শি জিনপিং। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পকে কঠিন শর্ত জুড়ে দেবেন ভ্লাদিমির পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে হিজবুল্লাহ, তেল আবিবের কেন্দ্রস্থলে হামলা চালাবে ঘোষণা শেখ নাঈম কাসেমের। লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী তেল আবিবে কেন্দ্রস্থলে হামলা চালানোর হুমকি দিয়েছে। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি ভয়াবহ বিমান হামলার জবাবে ওই আক্রমণ চালানোর হুমকি দিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটি দীর্ঘমেয়াদী যুদ্ধ করার প্রস্তুতি নিয়েছে। হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বুধবার বিকেলে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বৈরুতে ইসরায়েলের সাম্প্রতিক 3টি হামলার কথা উল্লেখ করেন, যার একটিতে হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ শাহাদাত বরণ করেন। শেখ কাসেম বলেন, ইহুদিবাদী সেনারা এমন এক সময় আফিফকে হত্যা করেছে যখন তিনি ছিলেন একজন বেসামরিক গণমাধ্যম ব্যক্তিত্ব এবং তার রাজনৈতিক দপ্তরে এই ধরনের হামলা থেকে মুক্ত থাকবে বলেই যুদ্ধের আইনে বলা হয়েছে। হিজবুল্লাহর মহাসচিব বলেন, ইসরায়েল আমাদের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে হামলা চালিয়ে বহু মানুষকে হতাহত করেছে, কাজেই তারা যেন তেল আবিবের কেন্দ্রস্থলে আমাদের আক্রমণের জন্য প্রস্তুতি নেয়। আমরা আমাদের রাজধানীতে হামলার প্রতিশোধ না নিয়ে থাকতে পারি না। যে কোনো সংকট মোকাবেলা করার সক্ষমতা হিজবুল্লাহর রয়েছে জানিয়ে শেখ নাঈম কাসেম বলেন, সৈয়দ হাসান নাসরুল্লাহ শাহাদাতের পর আমরা তার ক্ষতি পুষিয়ে নিতে মাত্র 30 দিন সময় নিয়েছি। তিনি বলেন, সৈয়দ হাসান নাসরুল্লাহ শাহাদাতের ক্ষত শুকিয়ে আমরা দীর্ঘমেয়াদী লড়াই করার জন্য প্রস্তুতি নিয়েছি এবং ইসরায়েলি আগ্রাসন থেকে লেবাননকে রক্ষা করতে আমরা বদ্ধপরিকর। হিজবুল্লাহ নয় মহাসচিব বলেন, ইহুদিবাদী ইসরায়েল আমাদের নাশকতা, বশ্যতা এবং অপমানের মধ্যে কোনো একটি বেছে নেওয়ার সুযোগ দিয়েছে। এর কোনোটিই আমরা যেন মেনে নেব না। ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে লড়াইয়ের ফাইসালা যুদ্ধের ময়দানে হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এদিকে ইসরায়েলে মার্কিন অস্ত্র বিক্রি ঠেকানোর চেষ্টা অবশেষে ব্যর্থ হল। গাজায় ফিলিস্তিনিদের মানবাধিকার বিপর্যয়কে কেন্দ্র করে ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের প্রস্তাবের আয়োজন করছিল মার্কিন সিনেটে। তবে ইসরায়েলে অস্ত্র বিক্রি সরবরাহ বন্ধ করতে উত্থাপিত 3টি প্রস্তাব বিপুল ভোটে খারিজ হয়ে গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বার্নি স্যান্ডার্স সহ ডেমোক্র্যাট সিনেটর কতিপয় সদস্য এই প্রস্তাবগুলোর পক্ষে ভোট দেয়, কিন্তু ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দল সিংহভাগ সিনেটরদের বিরোধিতার কারণে অস্ত্র বিক্রি ঠেকানোর চেষ্টা সিনেটে ব্যর্থ হয়েছে। এতে হতাশা প্রকাশ করেছেন বিভিন্ন মানবাধিকার সংগঠন। জানা গেছে, অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন সিনেটে তোলা প্রস্তাবের পক্ষে মাত্র 18টি ভোট পড়ে, বিপক্ষে ভোট পড়ে 79টি। অন্য দুটি প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 20টিরও কম। মার্কিন সিনেটে প্রধান দুই দলই মূলত ইসরায়েলের পক্ষে, তাই সিনেটে ইসরায়েলের স্বার্থের বিরুদ্ধে যায় এমন প্রস্তাবগুলো পাশ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। বর্তমানে বাইডেন প্রশাসন যুদ্ধবিরতির কথা বললেও ইসরায়েলকে অকুণ্ঠ সমর্থন এবং সামরিক সহায়তা দিয়ে আসছে মার্কিন প্রশাসন মনে করে মধ্যপ্রাচ্যে ইরান সহ অন্যান্য হুমকির মুখে ইসরায়েলের সুরক্ষা নিশ্চিতে সামরিক সরঞ্জাম সরবরাহ করার বজায় রাখার প্রয়োজন। অবশ্য প্রস্তাবগুলোর পক্ষে থাকা আইন প্রণেতাদের আশা, ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ পাশ না হলেও এক ধরনের সচেতনতা তৈরি হবে ভবিষ্যতে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এবং 13 অক্টোবর চিঠিতে ইসরায়েলি প্রশাসনকে লিখেন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিদিন 350টি ত্রাণের ট্রাক গাজায় প্রবেশ করাতে চায়। ইসরায়েলি সামরিক সংস্থার মতে অক্টোবরের শেষের দিকে এই বছরের অন্য যে কোনো মাসের তুলনায় কম ট্রাক গাজায় প্রবেশ করছে। এতে জানা যায় দৈনিক গড়ে 57 ট্রাক প্রবেশ করছে। এতে একেবারেই অপ্রতুল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র প্যাটেল জানিয়েছেন, 1 থেকে 9 নভেম্বর পর্যন্ত মাত্র 404 ট্রাক গাজায় প্রবেশ করেছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলি সীমান্ত পেরিয়ে 1200 জনকে হত্যা এবং 250 জনেরও বেশি মানুষকে জিম্মি করে নিয়ে যায় ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।
এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধ ও গাজায় যুদ্ধবিরতির আহ্বান শি জিনপিংয়ের। ইউক্রেনের যুদ্ধ বন্ধ এবং গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার রিওতিতে সদ্য সমাপ্ত G20 শীর্ষ সম্মেলনের আয়োজক লুলা দা সিলভার সঙ্গে বৈঠকের সময় তিনি এই আহ্বান জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা শির সঙ্গে এই বিষয়ে একমত পোষণ করেন। তারা ইউক্রেনের শান্তির জন্য যৌথ রোডম্যাপ প্রস্তাবনা করেছেন তাও তুলে ধরেন। তিনি বলেন, ইউক্রেনের সংকট রাজনৈতিক সমাধানের পথ সুগম করবে। তিনি গাজায় যুদ্ধবিরতি এবং যুদ্ধের সমাপ্তি দ্রুততম সময়ের আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের বিষয়ে চীন, ব্রাজিল শান্তি মধ্যস্থতার রোডম্যাপ রাশিয়া, যা চীনের মিত্ররা সমর্থন করেছে, তবে কিয়েভ এবং তার পশ্চিমা সমর্থকরা এটি প্রত্যাখ্যান করছে। সম্মেলনে যৌথ বিবৃতিতে গাজা ও লেবাননে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে, যেখানে ইসরায়েল ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান বন্ধের কথা বলা হয়েছে। বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় তাৎক্ষণিক ও শর্তহীন এবং স্থায়ী যুদ্ধবিরতির একটি প্রস্তাবে ভোটে উত্থাপন করে, কিন্তু এটি ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র ভেটো দেয়। এদিকে এবার ইউক্রেন যুদ্ধ থামাতে ডোনাল্ড ট্রাম্পকে কঠিন শর্ত জুড়ে দেবেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য প্রস্তুত মস্কো, তবে যুদ্ধ থামাতে কঠিন শর্ত জুড়ে দিয়েছেন তিনি। ক্রেমলিনের 5 জন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, ইউক্রেনের দখল করা ভূখণ্ড জমি ছাড়বে না রাশিয়া এবং কিয়েভকে ন্যাটো জোটে যোগ দেওয়ার উচ্চাকাঙ্ক্ষা পরিত্যাগ করতে হবে। 2022 সালে ইউক্রেনের আগ্রাসনের পর থেকে দোনেস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া এবং খেরসনের বহু জায়গা দখল করে রেখেছে রুশ বাহিনী। এছাড়া কুরস্ক অঞ্চলে সংঘাত চলছে। ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবের ক্ষেত্রে পুতিন এসব জায়গা ছাড়তে অস্বীকৃতি জানাতে পারে, তবে নাম প্রকাশ্যে অনিচ্ছুক অন্তত রুশ কর্মকর্তা এমন তথ্য দিয়েছেন রয়টার্সকে। ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্তির কথা উঠলেও সব সময় লক্ষ্য করা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বলে থাকে এটা সময়ের ব্যাপার মাত্র, কিন্তু পুতিনের হুমকি থাকায় বাস্তবে তা কিন্তু হচ্ছে না। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলছে এমন একটি মুহূর্তে ইউক্রেনকে সদস্য করা হলে অবধারিতভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়বে ন্যাটো। সেক্ষেত্রে ইউক্রেন রাশিয়ার সংঘাত সর্বাত্মক রূপ ধারণ করবে। এমন পরিস্থিতিতে এখন যা অবস্থা, রাশিয়ার শর্ত মেনে নিয়েই ইউক্রেনের যুদ্ধবিরতির আলোচনা করতে হবে, আর সেটা হলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সর্বস্ব হারানোর মতো অবস্থা তৈরি হবে। কারণ জেলেনস্কির রুশ আক্রমণের শুরু থেকে ন্যাটো জোটে যোগ দিতে অধীর আগ্রহে অপেক্ষমান, আর এখন পুতিনের কথায় ট্রাম্প যদি এসব শর্ত মেনে নেয় তাহলে রাশিয়ার বিরুদ্ধে সবচেয়ে বড় পরাজয় ঘটবে কিয়েভের। এদিকে জানুয়ারিতে হোয়াইট হাউস ছাড়ার আগে ইউক্রেনকে আরও সহায়তা পাঠাচ্ছে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি পেয়েছে কিয়েভ। এছাড়া যুক্তরাষ্ট্রের তৈরি মানুষ্যবিহীন মাইন সরবরাহ করেছে ওয়াশিংটন। এতে রুশ মার্কিন উত্তেজনা বেড়েছে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের মতে, বর্তমানে ইউক্রেনের 18 ভাগ জায়গা দখল করে আছে রাশিয়া। সব মিলিয়ে রাশিয়া ইউক্রেনের ভূখণ্ডে 1,10,000 বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা দখল করেছে এখন পর্যন্ত।